নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানের পক্ষ থেকে। আজকে আমরা একটি আপকামিং আইপিও যেটা ৮ তারিখ থেকে অ্যাপ্লিকেশন চালু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন পর্ব চলবে 10th জুলাই পর্যন্ত, অর্থাৎ শুক্রবার পর্যন্ত। সেই কোম্পানিটির বিভিন্ন যে ইনফরমেশনগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং সর্বোপরি আমরা ভিডিও শেষে বোঝার চেষ্টা করবো অ্যাপ্লিকেশন আমরা করবো কি না। সেটার মধ্যে আমরা কিছু আলোচনা করব যেটা হয়তো এই কোম্পানিটার জন্য নেগেটিভ হতে পারে, কিছু আবার আলোচনা করব যেটা কোম্পানির জন্য পজিটিভ হতে পারে। প্রথমে আমরা দেখে নেব কোম্পানিটি কি করে এবং কি ধরনের কোম্পানি। এই কুসুমগড় লিমিটেড কোম্পানিটি অ্যাকচুয়ালি ওভেন কোটেড অ্যান্ড ল্যামিনেটেড সিনথেটিক ফেব্রিক্স তৈরি করে। অমলি যেটাকে আমরা ইঞ্জিনিয়ার্ড ফেব্রিক্স বলে জানি, এটি একটি 1970 সালের পুরনো কোম্পানি। অ্যাকচুয়ালি স্পেশালাইজ কিছু কাজ করে থাকে এই কোম্পানিটা, হাই পারফরমেন্স ইঞ্জিনিয়ার্ড ফেব্রিক্স এবং তার সাথে সাথে সলিউশন বেসড অন পলিমাইডস, পলিস্টার ফিলামেন্টস অ্যান্ড পলিইউরেথান কেমিস্ট্রির উপর কাজ করে থাকে। অর্থাৎ কোম্পানিটি একটি যেমন ফাইবারের বা ফেব্রিক্সের কাজ করে, তার সাথে সাথে কিন্তু কেমিক্যাল রিলেটেড কিছু কাজও কিন্তু করে থাকে। এর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, প্রায় 1000-এর উপরে কিন্তু এদের প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন কনফিগারেশনের প্রোডাক্ট। এরা মেনলি 4টি সেক্টরে বা 4টি সেগমেন্টে কাজ করে থাকে। এরোস্পেস অ্যান্ড ডিফেন্স ফেব্রিক্স, তারপরে এরোস্পেস অ্যান্ড ডিফেন্স সলিউশন, এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অটোমেটিভ ফেব্রিক্স অ্যান্ড আউটডোর অ্যান্ড লাইফস্টাইল ফেব্রিক্স। এই ধরনের কাজগুলো কিন্তু এরা করে থাকে। এই সেগমেন্টগুলো আমি একটু বললাম। এই সেগমেন্টের মধ্যে কি কি ধরনের প্রোডাক্ট এরা তৈরি করে বা প্রোভাইড করে, যেমন প্যারাশুট সিস্টেমের সাথে যুক্ত বিভিন্ন সরঞ্জাম, সুতো থেকে শুরু করে, ফিতে থেকে শুরু করে, এবং প্যারাশুট যে তৈরি হয় তার যে ফেব্রিকটা সেটাও কিন্তু এরা তৈরি করে থাকে। স্টিল সলিউশন, র্যাপিড ডেভেলপমেন্ট সিস্টেম, প্র্যাকটিক্যাল ক্লথিং, অটোমেটিভ অ্যাপ্লিকেশনস, টেপস, ইনফ্লেটেবল ফেব্রিক্স, অ্যাক্টিভওয়্যার, ব্যাকপ্যাকস, লাগেজ, টেন্টস অ্যান্ড আদার পারফরমেন্স প্রোডাক্ট কিন্তু এরা তৈরি করে থাকে। এরা বিভিন্ন গভর্নমেন্ট এন্টিটি এবং প্রাইভেট যে কোম্পানিগুলো আছে, যাদেরকে আমরা ইন্টিগ্রেটার বলে থাকি, প্রাইভেট ইন্টিগ্রেটার্স, তাদের সাথে কিন্তু এরা কাজ করে এবং বিভিন্ন যে ফেব্রিক যেগুলো এরোস্পেস এবং ডিফেন্সের সাথে যুক্ত থাকে সেগুলো কিন্তু বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করে থাকে। এরা ভারতবর্ষের বাইরেও প্রচুর কান্ট্রিতে কিন্তু বিজনেস করে। এরা শুধু যে প্রোডাক্ট সাপ্লাই দেয় তার না, তার সাথে বিভিন্ন ধরনের এক্সপার্টাইজ সলিউশন কিন্তু এরা প্রোভাইড করে এবং এরা কাস্টমাইজ প্রোডাক্টও তৈরি করে। অর্ডার যেরকম নেয় সেরকমভাবে প্রোডাক্ট কিন্তু এরা তৈরি করে দেয়। অর্থাৎ কোনো ধরনের কোনো কোম্পানি বা কোনো গভর্নমেন্ট এন্টিটিস থেকে অর্ডার পেলে পরে এরা কিন্তু এই অর্ডারটা কয়েক বছরের জন্য কন্টিনিউ করে। সুতরাং একটা অর্ডার পেলে এরা কিন্তু প্রচুর দিনের জন্য সেই কাজটা পেয়ে থাকে। এই কোম্পানিটা ডিফেন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবং ইস্যুর অবজেক্টিভ কি সেটা যদি আমরা একটু আপনাদের সামনে তুলে ধরি, এই যে ইস্যুটা আনছে টোটালি হলো অফার ফর সেল। পরিষ্কার যেটা বিষয় এখানে হচ্ছে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা কিছু মুনাফা বাজার থেকে তুলবে, কোনো ধরনের ফ্রেশ ইস্যু অর্থাৎ কিছু টাকা যে তুলে তারা কোম্পানিতে কোনো ডেভেলপমেন্ট বা ডেপ্ট ক্লিয়ার করার জন্য কাজে লাগাবে সেরকম কিন্তু ব্যাপারটা নয়। পুরোপুরি নিজেদের প্রফিটের জন্যই কিন্তু মার্কেটে আইপিও আনতে যাচ্ছে। এটা একটা নেগেটিভ পয়েন্ট, মনে রাখবেন। এরপর যদি আমরা এর যে বিভিন্ন টেন্টেটিভ টাইম লাইনগুলো দেখে নিই তাহলে জানতে পারবো আমরা কবে কি করতে পারবো। ওপেন ডেট হচ্ছে 8 তারিখ এবং আইপিও অ্যাপ্লিকেশনের ক্লোজ ডেট হচ্ছে জুলাইয়ের 10 তারিখ, যেটা হচ্ছে শুক্রবার, এবং অ্যালটমেন্ট ডেট হচ্ছে 13 তারিখ, রিফান্ড ইনিশিয়েশন 14 তারিখ। তার সাথে সাথে ওই 14 তারিখে কিন্তু আপনারা যারা পেয়ে যাবেন তাদের কিন্তু ডিম্যাটে ট্রান্সফার হয়ে যাবে শেয়ার। লিস্টিং ডেট হচ্ছে 15ই জুলাই, বুধবার। আপনারা কেনাবেচা সেদিন থেকে করতে পারবেন। এবং বর্তমানে যে আমি জিএমপি দেখছি সেটা হচ্ছে 40%-এর মতো, অর্থাৎ পার স্টক কিছু 168 থেকে 170 টাকার মতো। এটা কিন্তু একটা অ্যাজুম ভ্যালু, এর কোনো অফিসিয়াল কিন্তু গ্যারান্টি নেই। সুতরাং এই জিএমপিটা ওঠানামা করবে। এবং কিভাবে জিএমপি কাজ করে আপনারা অনেকেই যারা আইপিওতে অ্যাপ্লিকেশন করেন পূর্বের ভিডিওগুলি যদি আমার দেখে থাকেন আপনারা সেগুলো কিন্তু জানেন। এবং আইপিও ডিটেলসে মেনলি যেটা দেখা দরকার, ইস্যু প্রাইসটা হচ্ছে 419 টাকা কাট অফ প্রাইস। 398 থেকে যেটা স্কেল দেখাচ্ছে 419 পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন করবো। কাট অফ প্রাইসে 419 টাকা। একটি লটে নাম্বার অফ শেয়ার্স থাকবে 35টি। টোটাল ইস্যু সাইজ হচ্ছে 650 কোটি টাকা। খুব বেশি ইস্যু নয়, টোটালটাই যেটা অফার ফর সেল আমি একটু আগেই বলেছি। মার্কেট ক্যাপ হলো কোম্পানির 4399 কোটি টাকা। ইস্যু টাইপ হচ্ছে বুক বিল্ড অফার। লিস্টিং ডেট হচ্ছে লিস্টিং হবে এনএসি এবং বিএসসি দুটোতেই। এমপ্লয়ি ডিসকাউন্ট কিছু থাকবে, 39 টাকা পার শেয়ার এমপ্লয়িরা ডিসকাউন্ট পাবেন। রেজিস্ট্রার হচ্ছে বিগ শেয়ার সার্ভিসেস। এবং এর যে কিউআইবি কোটা বা অ্যাঙ্কার ইনভেস্টরের যে পার্সেন্টেজগুলো আছে, যদি আইপিও শেয়ার রিজার্ভেশন ডাটাগুলো দেখি সেখান থেকে আমরা পরিষ্কার ধারণা পেয়ে যাবো। অ্যাঙ্কার ইনভেস্টরের জন্য 30% থাকছে, কিউআইবি কোটা থাকছে 20%, এবং এনআইআই কোটায় কিন্তু থাকছে আপনার মোটামুটি 25-30%-এর মতো, এবং রিটেল কোটায় থাকছে 35%-এর মতো। এমপ্লয়ি কোটায় থাকছে নাম্বার অফ শেয়ার 97,491। এরপর আমরা দেখে নেব বিভিন্ন ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো। এখানে 4টে ফিনান্সিয়ালের ডাটা এই টেবিলে দেওয়া আছে, 23, 24, 25 এবং 26-এ। এখানে দেখুন অ্যাসেটস কিন্তু ডে বাই ডে প্রত্যেকটা বছরে কিন্তু কোম্পানি বাড়িয়েছে, কিন্তু টোটাল ইনকামের ক্ষেত্রে যদি যাই 25-এর সাথে 26-এ যদি তুলনা করি 790-এর জায়গায় দেখতে পাচ্ছি যে 711.77, যেটা কিছুটা কিন্তু কমেছে। সেরকমভাবে প্রফিট আফটার ট্যাক্সও কমেছে। নেটওয়ার্থ কিন্তু কোম্পানি কিন্তু হিউজ বাড়িয়েছে, 257 কোটি যেটা ছিল
2025-এ সেটা 502.95 কোটি টাকা করেছে। রিজার্ভ এবং সারপ্লাসেও কিন্তু প্রায় ডাবল করেছে 247 কোটি থেকে 491, যেটা কিন্তু প্রত্যেকটা ইয়ারের সাথে প্রত্যেকটা ইয়ার কম্পেয়ার করলে আমরা কিন্তু গ্র্যাজুয়ালি একটা কিন্তু জাম্প আমরা দেখতে পাচ্ছি। কোনো সময় ডাবলেরও বেশি কিন্তু রিজার্ভ এবং সারপ্লাস বাড়িয়েছে। টোটাল বোরোইং যদি দেখি আমরা, বাড়িয়েছিল 25-এ ম্যাক্সিমাম ছিল, সেখান থেকে আবার 26 সালে কিছুটা কমিয়েছে 23 কোটি টাকার মতো। আপনারা টেবিলটা স্টাডি করলেই বুঝতে পেরে যাবেন। এবং এর শেয়ার হোল্ডিং কোটা প্রমোটারের হাতে আছে 90.48%, আইপিও আসার পরে সেটা হয়ে যাবে 75.70%। সুতরাং আইপিওর যা ডিটেলস এবং কি উদ্দেশ্য আমি মোটামুটি বললাম। এপিআর কোম্পানি যদি দেখি, গারোয়া টেকনিক্যাল ফাইবার্স লিমিটেড, এরা মেনলি হলো নেটের বিজনেস করে থাকে। নেট যে তৈরি হয় ফাইবার, সেটার কাজ করে। আরবিন্দ লিমিটেড জানেন আপনারা কি কাজ করে, এটাও একটা টেক্সটাইল কোম্পানি। এসআরএফ হলো কেমিক্যাল কোম্পানি। আমি আগেই কিন্তু ভিডিওতে বলেছি যে এই কোম্পানিটা ফেব্রিকের সাথে সাথে কেমিক্যাল সেক্টরেও কিছু কিন্তু কাজ করে থাকে, যেহেতু তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর জন্য ট্রিটমেন্টের প্রয়োজন হয়, সেগুলো লনজিভিটি বাড়ানোর জন্য এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য সেখানে কিন্তু কেমিক্যালের গুরুত্ব একটা আছে। এবার এইখানে এই কোম্পানিটার যে অ্যানালিস্ট রেটিং যদি আমরা দেখি, শুধুমাত্র কিন্তু এসবিআই সিকিউরিটিজ সে তাদের একটা ভিউ দিয়েছে, সাবস্ক্রাইব ফর লং টার্ম। এবার কোম্পানিটার স্ট্রেংথ এবং উইকনেস দেখতে গেলে পরে আমরা যদি দেখি, ফিনান্সিয়াল ডাটায় আমরা কিছুটা দেখেছি এদের সমস্যা রয়েছে 25 এবং 26-এর মধ্যে। এবং আরেকটি সমস্যা যেটা হলো, এরা মার্কেট থেকে টাকা উঠাচ্ছে নিজেদের প্রফিটের জন্য, কিন্তু কোনো ধরনের ডেপ থাকা সত্ত্বেও ডেপটাকে ক্লিয়ার করছে না বা কোনো ধরনের নতুন করে ইনভেস্টমেন্ট করছে না। এবার কোনো আইপিওতে অ্যাপ্লিকেশন করতে গেলে পরে বিশেষ কিছু ইনফরমেশন দেখতে হয়। প্রথম ইনফরমেশন যেটা দেখবো আমরা, সাবস্ক্রিপশন রেট। বিশেষ করে কিউআইবি কোটায় কত গুণ সাবস্ক্রিপশন হলো সেটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে, এবং সেটা আমরা কিন্তু মেনলি দ্বিতীয় দিন থেকে কিছুটা হলে ধারণা পাবো। লাস্ট ডেটে গিয়ে পুরোপুরি ধারণাটা পাওয়া যায়। সেজন্য অ্যাপ্লিকেশন অনেক সময় অনেক অ্যাপ্লিক্যান্ট কিন্তু লাস্ট ডেটে গিয়ে করে থাকেন। এবং আরেকটি জিনিস দেখতে হয়, সেটা হলো জিএমপি, যেটা এখন বর্তমানে দেখাচ্ছে 40%-এর মতো, সেটা ওঠানামা করে কিভাবে সেটাও দেখবেন। যদি 20%-এর উপরে জিএমপি থাকে, তখনই আমরা কিন্তু সিদ্ধান্ত নেই যে অ্যাপ্লিকেশন করব। আরও কিছু যে ক্রাইটেরিয়া আছে, মার্কেটের সেন্টিমেন্ট, যে সময় কোম্পানিটার অ্যাপ্লিকেশন পর্ব চলছে তখন একটু দেখে নিতে হয়। অনেক সময় ভালো আইপিও ভালো কোম্পানি আসে, জাস্ট খালি মার্কেটের সেন্টিমেন্টের জন্য সেটা মার্কেট কিন্তু ভ্যালুয়েশন দেয় না, তখন কিন্তু লিস্টিং গেন নেগেটিভ হয়। এবার যারা লিস্টিং গেনের জন্য শর্ট টার্মের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তারা নিশ্চয়ই ওই লিস্টিং গেনের যে জিএমপিটা আছে সেটা তাদের কাছে ম্যাটার করবে, এবং ফিনান্সিয়াল ডাটাগুলো দেখতে হবে যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, এবং কোন সেক্টরে কাজ করে, আগামীতে ভারতবর্ষের বুকে ওই সেক্টরের কোনো গ্রোথ লুকিয়ে আছে কিনা সেটা দেখার বিষয় থাকে। তারপরেই কিন্তু লং টার্ম হোল্ড করার সিদ্ধান্ত নিতে হয়। এবার মোটামুটি যেটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই কোম্পানিটার যে সেগমেন্টগুলোতে কাজ করে সেটা কিন্তু অ্যাট্রাকটিভ সেগমেন্ট, সেটা হচ্ছে ডিফেন্স, এরোস্পেস। এবং আমি বিভিন্ন সময় ভিডিও চলাকালীন বিভিন্ন ধরনের ইমেজ আপনাদের সামনে তুলে ধরেছি। সেই ইমেজগুলো দেখেই বুঝতে পেরে গেছেন যে কোম্পানিটা কী ধরনের কাজ করে। এবার আপনাদের টাকা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আমি আইপিওর সম্পর্কিত যা আমার নলেজে ছিল মোটামুটি আপনাদের সামনে কিন্তু শেয়ার করেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্লিজ করবেন, এবং যাদের কাছে এই ভিডিওটি উপযোগী বলে মনে হচ্ছে এবং যারা নতুন আছে আমার চ্যানেলে, তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিকে যারা দেখছেন তাদেরকে বলবো একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সর্বশেষে ধন্যবাদ, ভালো থাকবেন।